নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। আজ আবার এসেছি ফিরে কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্প নিয়ে। আজকের গল্প শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের হারানো কাকতুয়া। আজ পড়ছি খণ্ড 2। রামু ট্র্যাপিজের খেলা দেখে তাজ্জব। কি সাহস! অন্য সব সার্কাসের মতো এরা নিচে কোনো জালও খাটায়নি। পড়ে গেলে মাথা ফেটে ঘিলু বেরিয়ে যাবে, হাত পা ভেঙে হয়ে যাওয়ার কথা। উফ, কি খেলা গবাদা! আমি ট্র্যাপিজ শিখব। গবা হেসে বলে, আরো আছে, দেখি না। ট্র্যাপিজ শেষ হতে না হতেই সাহেবী পোশাক পরা সার্কাসের ম্যানেজার এসে ঘোষণা করল, আজ আপনাদের আমরা একটা নতুন খেলা দেখাবো, লখিন্দর আর কালনাগিনীর খেলা, জীবন ও মৃত্যুর খেলা। এই খেলায় একদিকে থাকবে আমাদের নতুন এক ওস্তাদ মাস্টার লখিন্দর, অন্যদিকে থাকবে একটি বিষাক্ত রাজগোখরো। সাপটার 20 দাঁত আমরা কামাইনি, যে কেউ পরীক্ষা করে দেখতে পারেন। সদ্য জঙ্গল থেকে ধরা বুনো সাপ। এ খেলা সবার শেষে। রামু রোমাঞ্চিত হল। আজ নতুন খেলা, বাহ, কপালটা সত্যি ভালো। এরপর সাইকেল, দড়ি, বাঘ, সিংহ, চোখ বেঁধে ছোড়া নিক্ষেপ একের পর এক হয়ে যেতে লাগলো। রামুর আর পলক পড়ে না। বাঘ সিংহের খেলা দেখে গায়ের রোয়া দাঁড়িয়ে গেল তার। লম্বার বেটে জোকার দুটো খুব হাসালো। সবার শেষে নতুন খেলা। সব আলো জেলে গোল অ্যারেনাটাকে একেবারে ফাঁকা করে দেওয়া হলো। বাজনা বাজতে লাগলো অত্যন্ত মৃদু শব্দে। একটা সুরেলা বাঁশির স্বর কেঁপে কেঁপে উঠতে লাগলো। কয়েকজন লোক একটা মস্ত খাঁচা টেনে আনলো মাঝখানে। স্পষ্টই দেখা যাচ্ছিল খাঁচার মধ্যে একটা বিশাল ভয়ঙ্কর সাপ বিড়ে পাকিয়ে আছে। খাঁচার মাথায় একটা লোক বসে আছে। ম্যানেজার একটা পাটাতনের ওপর দাঁড়িয়ে ঘোষণা করল, এবার আসছেন মাস্টার লক্ষিন্দর। কিন্তু আগেই আপনাদের জানিয়ে রাখি, মাস্টার লক্ষিন্দরের মুখ আপনারা দেখতে পারবেন না। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় ওর মুখটি পুড়ে বিভৎস হয়ে যায়। তার ফলে উনি সব সময়ই মুখোশ পরে প্রকাশ্যে আসেন। ঘোষণা শেষ হলো। বাজনা মৃদু তরঙ্গে বাজতে লাগলো। খাঁচার ওপরের লোকটা ছাড়া বাকি সবাই সরে গেল এরেনা থেকে। আগাগোড়া কালো পোশাক এবং কালো মুখোশ পরা মাস্টার লক্ষিন্দর এসে ঢুকল। ভারী চটপটে তার হাঁটার ভঙ্গি, চওড়া কাঁধ, সরু কোমর, আট পোশাকের ভিতর দিয়ে শরীরের শক্ত বাঁধুনি দেখা যাচ্ছে। খাঁচার ওপরের লোকটা দরজাটা ওপর দিকে টেনে তুলতে না তুলতে বিশাল সাপটা বিদ্যুৎ গতিতে বেরিয়ে এলো বাইরে। লক্ষিন্দর তখনও দর্শকদের অভিবাদন শেষ করেনি। ঠিক এই অপ্রস্তুত মুহূর্তে বিশাল গোখরো লক্ষিন্দরের পিঠ সমান উঁচু ফণা তুলে সাঁই করে চাবুকের মতো ছোবল দিল। সেই দৃশ্য দেখে আর সকলের মতো চোখ বুজে ফেলল রামু। একটা মৃদু গেল গেল গেল, এই রে সব শেষ গোছের আওয়াজও বেজে গেল চারিদিকে। কিন্তু সবাই চোখ বুঝলেও কুন্দকুসুম চোখ বোঝেননি। বরং তার চোখের পলক পড়ছিল না। তাঁবুর চারদিকে যে হায় হায় ধ্বনি ভেসে গেল, তিনি তাতেও যোগ দিলেন না। বিশাল রাজগোখরো যখন ছোবল দিল, তখন তার দিকে মাস্টার লক্ষিন্দর পেছন ফিরে আছে। আর যে চাবুকের মতো গতিতে ছোবলটা এলো, তা থেকে নিজেকে বাঁচানো খুবই শক্ত কাজ। কিন্তু তবু দেখা গেল সাপটা যেখানে ছোবলটা চালালো সেখানে লক্ষিন্দর নেই। লক্ষিন্দর লাট্টুর মতো একটা পাক খেয়ে কি করে যে সরে গেল,
এরেনার অন্য ধারে সেটাই চোখ চেয়ে বোঝার চেষ্টা করছিলেন কুন্দকুসুম। ছোবল ফসকে যাওয়ায় সাপটাও বুঝি হতভম্ব। আবার বিশাল ফনা তুলে কুটিল চোখে সাপটা দেখছিল লক্ষিন্দরকে। কিন্তু ওস্তাদ লক্ষিন্দর তখনও সাপটার দিকে পিছন ফিরে দর্শকদের হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন, যেন সে জানেই না যে তার পিছনে কালান্তক জমের মতো গোখরো দাঁড়িয়ে আছে। আবার এরেনার ওপর বিদ্যুৎ খেলিয়ে সাপটা এগিয়ে গেল এবং সপাং করে ছোবল বসালো, এবার বা পায়ের ডিমে। সেই দৃশ্য দেখে দর্শকরা পাগলের মতো চেঁচাতে থাকে, মরে গেল, মরে গেল। লক্ষিন্দর এবার সরেও নি ভালো করে, শুধু বাঁ পাটা একটু ছাড়িয়ে নিল। এক চুলের জন্য ছোবলটা পায়ে না লেগে মাটি ছুঁয়ে উঠে গেল আবার। বন্ধ করো, এ সর্বনেশে খেলা বন্ধ করো বলে মহিলারা চেঁচাতে লাগলেন। চেঁচানোই স্বাভাবিক, লক্ষিন্দর যে সাপটার দিকে তাকাচ্ছেই না। সাপটা তখন তৃতীয়বার ছোবল তুলেছে। তখন লক্ষিন্দর উবু হয়ে তার ডান পায়ের জুতোর ঢিলে হয়ে যাওয়া ফিতে বাদ দিয়ে মুখ নিচু করেছে। সুতরাং তার মাথাটা এবার একেবারে সাপের দোলদোলন্ত ফনার সামনে। আর রক্ষে নেই গবাদা বলে রামু হাঁটু খিমচে ধরে। এবার কুন্দকুসুমেরও চোখ বন্ধ করে ফেলতে ইচ্ছে হলো। চোখের সামনে একটা নির্ঘাত মৃত্যু কারই বা দেখতে ভালো লাগে বলুন? সাপটা ফোঁস করে একটা ক্রুদ্ধ আওয়াজ ছেড়ে শটান লক্ষিন্দরের মাথা লক্ষ্য করে হাতুড়ির মতো নেমে এলো। কিন্তু আশ্চর্য এই, বসা অবস্থাতেই লক্ষিন্দর একটা ব্যাঙের মতো লাফিয়ে সরে গেল পিছনে। একবারও সাপটার দিকে না তাকিয়ে বসে বসেই সে জুতোর ফিতেটা শক্ত করে বেঁধে নিল ভারী নিশ্চিন্তভাবে। পুলিশের একজন ইনফর্মার বৈরাগীর ছদ্মবেশে কুন্দকুসুমের পিছনের বেঞ্চে বসেছিল। কুন্দকুসুম একবার তার দিকে ফিরে ভ্রু কুঁচকে মাথাটা একটু ওপরে তুললেন। অর্থাৎ তিনি জানতে চাইলেন লোকটা কে। ইনফর্মার চারদিকে চেয়ে দেখে নিল কেউ তাকে লক্ষ্য করছে কিনা, কিন্তু এরেনায় যে খেলা চলছে তার দিকে রুদ্ধশ্বাসে চেয়ে মানুষ কেউ আর কারুর দিকে তাকাতেই ভুলে গেছে। ইনফর্মার মুখটা এগিয়ে এনে মৃদুস্বরে বলল, জানি না, তবে এ ধরনের খেলা একসময় দেখাতো গোবিন্দ ওস্তাদ। কিন্তু কাশিমের চরের সেই মার্ডার কেসে গতকাল তার ফাঁসি হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। গোবিন্দর ভাই জেলখানায় গিয়ে মরা নিয়ে শ্মশানে দাহ পর্যন্ত করেছে বলে খবর পেয়েছি। মুখোশের আড়ালে লোকটা তাহলে কে একটু খবর নিও। যে আজ্ঞে। ওদিকে এরেনায় মুখোশাবৃত লক্ষিন্দর বারবার অবহেলায় আনমনে ছোবল এড়িয়ে এড়িয়ে সাপটাকে হয়রান করে তুলল। অবশেষে সেই রাজগোখরো যখন ক্লান্তিতে ছোবল মারা মুলথুবি রেখে একধারে বীরে পাকিয়ে বিশ্রাম নিতে বসল, তখন শেষ হলো খেলা। জীবন ও মৃত্যুর এই বিপজ্জনক খেলা দেখে দর্শকরা এত জোর হাততালি দিল যা অন্য কোনো খেলায় দেয়নি। লক্ষিন্দর একবার হাত তুলে সবাইকে অভিবাদন জানিয়ে দৌড়ে বেরিয়ে গেল এরেনা থেকে। রাত গভীর। সার্কাসের চত্বরে যে যার তাঁবুতে ঘুমোচ্ছে। জেগে আছে শুধু কয়েকজন চৌকিদার। আর জেগে আছে বুড়ো সামন্তর তাঁবুতে সামন্ত আর গোবিন্দ ওস্তাদ। সামন্ত মৃদু স্বরে বলে, এবার ঘটনাটা খুলে বল দেখি। গোবিন্দ একটু হাসল, বলল, কাল আমার ফাঁসি হয়ে গেছে, এমনকি দাহ কাজ পর্যন্ত সারা। সামন্ত তামাকের নলটা মুখ থেকে সরিয়ে বলে, আর একটু খোলসা করে বলতো, তোকে ফাঁসি দেয়নি তো দিল কাকে? গোবিন্দ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তা আমি জানি না, ফাঁসি হবে বলে জানিয়ে দিয়েছিল আমাকে। আমিও তার জন্য তৈরিই ছিলাম। কিন্তু মাসখানেক আগে একদিন সকালে আমাকে যখন জেলখানার চত্বরে পায়চারি করাচ্ছিল,
তখন দেখি কয়েকজন রাজমিস্ত্রি ভাড়া বেঁধে জেলখানার উঁচু ঘেরা দেওয়ালে মেরামতির কাজ করছে। তুই তখন কি করলি? আগে মাথায় তখন মতলবটা খেলে গেল। ভাবলাম এই সুযোগ পরে আর পাবো না। আমাকে দুজন বিশাল চেহারা সেপাই পাহারা দিচ্ছিল। আমি তাদের ঠাট্টা করে বললাম, ওই যে রাজমিস্ত্রি ভাড়া বেঁধেছে, ওটায় উঠে যদি কোনো কয়েদি পালায় তবে কি করবে? ওরা বলল, অত সহজ নয়, তুই পারবি? আমি হেসে বললাম, চেষ্টা করতে পারি। ওরাও হাসল, বলল, কর না দেখি। বলল, আগে হ্যাঁ। আমিও ইয়ার্কির ভাব দেখিয়ে হেঁটে গিয়ে ভাড়ার পয়লা বাঁশটায় উঠে পড়লাম। তারা দেখি তখনও মোচে তা দিচ্ছে আর ফিরিক ফিরিক করে হাসছে। আমি আরেক ধাপ উঠলাম। কেউ কিচ্ছু বলল না। রাজমিস্ত্রিরাও এক মনে কাজ করে যাচ্ছে, আমার দিকে তাকাচ্ছেও না। এক ধাপ দু ধাপ করে আমি একদম দেওয়ালের মাথায় পৌঁছে দেখি তখনও সেপাই দুটো হাসছে আর মোচে তা দিচ্ছে। বলিস কি? যা হয়েছিল তাই বলছি। দেয়ালের মাথায় উঠে আমার মনে হলো কোনো কারণে জেলখানার কর্তৃপক্ষ আমাকে পালানোর সুযোগ ইচ্ছে করেই দিচ্ছে, নইলে ততক্ষণে পাগলা ঘন্টি বেজে ওঠার কথা। বাজল না। তা বাজল না দেখে আমি দেওয়ালের ওপর থেকে ঠাকুরের নাম করে বাইরের দিকে ঝাঁপ মারলাম। ট্র্যাপিজের খেলা দেখাতে গিয়ে অনেক উঁচু থেকে লাফ মারার অভ্যাস আমার আগাগোড়াই আছে, আর অভ্যাস থাকায় হাড়গোড়ও ভাঙেনি। পরেই কয়েকটা ডিগবাজি খেয়ে সামলে নিলাম। তারপর দে দৌড়। তাহলে ফাঁসিটা হলো কার? হুজুর তার খোঁজ নেইনি। পালিয়ে সোজা গায়ের বাড়িতে গিয়ে হাজির হলাম। একটা ব্যাগে জামা কাপড় আর কিছু টাকা নিয়ে পথে বেরিয়ে পড়লাম তক্ষুনি। বাড়ির লোককে বলে এলাম যেন কাউকে কিছু না বলে। নিজের বাড়ি ছাড়া দুনিয়ায় আমার আর একটা মাত্র আশ্রয় আছে, তা হলো এই সার্কাস। সার্কাসের জন্য জেলখানাতেও প্রাণটা কাঁদতো জানেন। তাই ঘুরতে ঘুরতে এসে হাজির হয়ে পড়েছি আপনার কাছে। বেশ করেছিস, ভালো করেছিস। তবে কিনা সামন্তকে একটু চিন্তিত দেখায়। আমি এসে কি আপনাকে বিপদে ফেললাম সামন্ত মশাই? সামন্ত গম্ভীর হয়ে বলে, তুই আমার ছেলের মতো। ছেলে যদি বিপদে পড়ে আসে তাহলে কি নিজের বিপদের চিন্তা থাকে রে গাধা? আমি ভাবছি তুই আজ খেলা দেখিয়ে ভুল করলি কিনা। কুন্দ দারোগা আজ খেলা দেখতে এসেছিল। লোকটা খুবই বুদ্ধিমান। সে যদি গন্ধ পায় তবে তোর পক্ষে এ জায়গা নিরাপদ নয়। খেলা না দেখিয়ে যে হাঁফিয়ে পড়েছিলাম সামন্ত মশাই। জেলখানায় তো ধরেই নিয়েছিলাম যে এই জীবনে আর সার্কাসের খেলা দেখানো হবে না। ঠাকুরের কাছে রোজ বলতাম পরের জন্মে যেন আবার সার্কাসের খেলোয়াড় হতে পারি। সামন্ত মাথা নাড়ে। এই সার্কাসকে তুই যে বুক দিয়ে ভালোবাসিস তা আমার চেয়ে আর ভালো কে জানে বল। আমারও ইচ্ছে ছিল মরার সময় এই সার্কাসের সব ভার তোকেই দিয়ে যাব, কিন্তু কাশিমের চরের সেই খুনটাই সব গোলমাল করে দিল। এবার গোবিন্দ গম্ভীর হয়ে বলল, হরিহর পাড়ুই লোক খুব ভালো ছিল না, কিন্তু তাকে যে আমি খুন করিনি তা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, করি রে করি। আমি জানি তুই রাগী বটে, কিন্তু কখনো পিঁপড়েটাকেও মারতে চাস না। খুন তোর দ্বারা হওয়ার নয়। রাত নিশুত হলেও যে সবাই লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ে তা তো নয়। উদ্ধববাবুর চণ্ডীমণ্ডপের পাশে একটা ছোট্ট খুপড়িতে খাটিয়ায় বিছানো খড়ের বিছানায় কুটকুটে একটা কম্বল মুড়ি দিয়ে আরামসে ঘুমোচ্ছিল গবা পাগলা। কিন্তু ঘুম তার খুব সজাগ। হঠাৎ চটকা ভেঙে সে উঠে বসল। দুর্দান্ত হাড় কাঁপানো শীত পড়েছে আজকে। বাইরেটা কুয়াশার অন্ধকারে মাখা। খুপড়িটার দরজা একটা কাঠের খিল দিয়ে আটকানো ছিল। সেটা খুলে
দরজা অনেকখানি ফাঁক হয়ে আছে। এরা অন্ধকারেও দেখতে পেল গবা। দেখে মৃদু একটা হাসল, তারপর বেশ হেঁকে বলে উঠল, কাকাতুয়ার মাথায় ঝুটি খ্যাকশিয়ালি পালায় ছুটি, পালা 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 রে বাপ, নইলে হয়ে যাবি যে সাফ, পাগলা গবা ধরবে এসে টুটি। হয়তো আরো বলতো গবা, কিন্তু তার আগেই দরজা নিঃশব্দে আরেকটু ফাঁক হল। একটা ছায়ামূর্তি এসে দাঁড়ালো চৌকাঠে। গবা, একটা ভারী গলার গম্ভীর আওয়াজ হলো। হ্যাঁ, গবা জবাব দেয়। তুমি আসলে কে তা আমি জানি। গবা চোখ পিটপিট করতে থাকে। লোকটা আবার বলে, যদি বেঁচে থাকতে চাও তবে আমি যা বলছি ঠিক তাই করবে। পাগলামির ভান আর করো না, আমি জানি তুমি কোশমিন কালেও পাগল নও। গবা নিরীহ গলায় জিজ্ঞেস করে, আপনি কে? অন্যদিকে উদ্ধববাবু ওঠেন একেবারে কাক ভরে। তখনও আকাশে চাঁদ তারা থাকে। উঠে মুখ হাত ধুয়ে ঠাকুর পুজো সেরে বেড়াতে বেরোন, আর বেরিয়েই বেশ গলা ছেড়ে গান ধরেন। আসল কথা হলো, ছেলেবেলা থেকে উদ্ধববাবুর খুব গাইয়ে হওয়ার শখ। শখটা খুবই তীব্র, কিন্তু তার গলায় সুর নেই। সুরটা এমন জিনিস যে জন্ম থেকে যার থাকে তার থাকে, আর যার নেই সে গলা সেদে মুখে রক্ত তুলে ফেললেও হবে না। উদ্ধববাবুর গলা নেই, তবু সেই ছেলেবেলা থেকেই তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গলা সেদেছেন। গানের মাস্টারমশাই রেখেছেন, বড় বড় ওস্তাদদের জলসায় গেছেন। তার ধারণা ছিল সাধনায় সব হয়, কিন্তু গানের সাধনা করতে গিয়ে লেখাপড়ায় জলাঞ্জলি হচ্ছে দেখে বাবা খুব রাগারাগি করতেন। তারপর গান গাইতে বসলে পাড়া প্রতিবেশীরা কাঁসর ঘণ্টা বাজাতো, শাঁখে ফু দিত। একবার এক নতুন বৌদি তাকে বলেছিলেন, উদ্ধব ঠাকুরপো, 4 আনা পয়সা দেব, আজ আর গান গেও না দয়া করে। এই সব দুঃখজনক ঘটনা ঘটে যাওয়ার পর উদ্ধববাবু আর প্রকাশ্যে গান গান না। তবে তার এখনো ধারণা, চেষ্টা করলে এবং লোকে ব্যাগরা না দিলে তার গলা একদিন খুলে যেত ঠিকই। যেত কেন, গেছেই। প্রকাশ্যে গান না গাইলেও রোজ সকালে বেড়াতে বেরিয়ে শহরের নির্জন প্রান্তে এসে উদ্ধববাবু নিয়মিত গলা সাধেন। দীর্ঘদিনের এই গোপন সাধনার ফলে তিনি ইদানিং লক্ষ্য করেছেন তার গলায় 7টা সুর চমৎকার খেলা করছে। হাঁ করলেই যেন গলা থেকে 7টা পাখি বেরিয়ে চারদিকে উড়ে বেড়ায়। উদ্ধববাবুর খুব ইচ্ছে একদিন লোকজন ডেকে সকলের সামনে গান গেয়ে তাক লাগিয়ে দেন, কিন্তু মুশকিল হলো ওস্তাদ রাঘব ঘোষকে নিয়ে। মনে আছে তো রাঘব ঘোষকে? খুব ভালো গাইয়ে। উদ্ধববাবু রাঘবকে দু চোখে দেখতে পারেন না। সারা তল্লাটের লোক রাঘবকে বড় ওস্তাদ বলে কেন যে অত খাতির করে, তাও তার বোধের অগম্য। সে যাই হোক, একদিন তিনি পুবের মাঠে এক শিশির মাখা ভোরে খুব আবেগ দিয়ে ভৈরবী ধরেছিলেন। চোখ বুজে গাইছিলেন। হঠাৎ একটা ফোপানির শব্দে গান থামিয়ে চোখ মেলে দেখেন সামনেই রাঘব। ধুতির খুঁটে চোখ মুছে রাঘব বললেন, এমন অনৈসর্গিক গান কখনো শুনিনি উকিলবাবু। তবে বলি কি, এ গান সকলকে শোনাবেন না। এ গান সকলকে শোনানোরও নয়। বিশেষ করে আপনার মক্কেলরা যদি শোনে, তবে তাদের ধারণা হবে ইনি যখন এত ভালো গায়ক, তখন নিশ্চয়ই ভালো উকিল নন। কারণ প্রকৃতির নিয়ম অনুসারে একজন মানুষ সাধারণত একটা বিষয়েই পারফেকশন লাভ করতে পারে, তাই কি না? সেই থেকে উদ্ধববাবুর ভীষণ রাগ। ইচ্ছে করেই তিনি রোজ সকালে একবার রাঘব ঘোষের বাড়ির কাছাকাছি এসে খানিকক্ষণ গান করেন। অভদ্র লোকটা বুঝুক গান কাকে বলে। আজও উদ্ধববাবু পুবের মাঠে এসে রাঘবের বাড়ির দিকে মুখ করে চমৎকার তান লাগালেন ভৈরবীতে। গাইতে গাইতে তার নিজের পিঠ নিজেরই চাপড়ে দিয়ে চেঁচিয়ে উঠতে ইচ্ছা করছিল, সাব্বাস
আশ্চর্য, এই চোখ বুজে গাইতে গাইতেই হঠাৎ টের পেলেন কে যেন সত্যি তার পিঠ চাপড়ে দিয়ে বলে উঠল, সাব্বাস। উদ্ধববাবু অবাক হয়ে তাকিয়ে দেখেন আর কেউ নয়, গবা পাগলা। গবাও বেকুবের মতো চেয়ে চেয়ে খানিকক্ষণ তাকে দেখে বলে উঠল, উদ্ধবকর্তার যে আবার গান বাজনাও আসে তা তো জানতাম না। উদ্ধববাবু একটু রাগের গলায় জিজ্ঞেস করলেন, এখানে কি করছিস? গবা মাথা চুলকে বলল, আগে কিচ্ছু করছিলাম না। কাল রাতে একটি লোক আমাকে এখানে খুন করে রেখে গেছিল, সেই থেকে মরেই পড়েছিলাম। হঠাৎ এই সকালবেলায় আপনার গানে প্রাণ ফিরে এলো। ওহ, কি গান! মরা পর্যন্ত উঠে বসে। কি যাতা বলছিস? কে তোকে মেরে রেখে গেল? আগে তাকে তো চিনি না, কালো পোশাক পরা, মুখ ঢাকা, রাতে গিয়ে আমার ঘরে হাজির। বলল তোমাকে একটা কাজ করতে হবে, অনেক টাকা দেব, রাজি না হলে প্রাণ যাবে। বলিস কি? আগে যা ঘটেছিল তাই তো বলছি। লোকটা বেশি ধানাই পানাই না করেই বলল, উদ্ধববাবু যে কাকাতুয়াটা কিনেছেন সেটা আসলে আমার, কিন্তু প্রমাণ করার উপায় নেই। আমি পাখিটাকে কিনতে চাই, কিন্তু উদ্ধববাবু বেচতে চান না, গাও করছেন না, আইন দেখাচ্ছেন। আমার বড় আদরের কাকাতুয়া, তা তুমি যদি পাখিটা উদ্ধার করে দিতে পারো তবে 200 টাকা পাবে, নইলে নইলে মেরে ফেলবে। ওই নইলে কথাটা আমার খটকা লাগলো। পাখিটা ফেরত চাই কেন? অত গরজ কিসের? তা আমি সেই কথাটা জিজ্ঞেস করতেই লোকটা এই বড় একটা ভোজালি বের করে আর এক হাতে আমাকে টুটি ধরে টানতে টানতে মাঠের মধ্যে নিয়ে এলো। অ্যাটেম্পট অব মার্ডার। উদ্ধববাবুর ওকালতি মাথা কাজ করছে। বিড়বিড় করে বললেন, অ্যাটেম্পট অব থেফট, থ্রেটনিং অ্যান্ড অ্যাসল্ট। তা লোকটা হঠাৎ ভোজালি বের করলই বা কেন? তুই তাকে কি বলেছিলি? আগে আমি তাকে বলেছিলাম, যুধিষ্ঠির বাবু, আপনার পাখিটার জন্য এত গরজ কিসের? যুধিষ্ঠির বাবু? সে আবার কে? আপনি চেনেন তাকে, বাড়িতে বাচ্চাদের পড়ান যে নতুন মাস্টারমশাই তিনি। বলিস কি? লোকটা কি সত্যিই যুধিষ্ঠির? আগে না, সত্যিকারের যুধিষ্ঠির ছিলেন ধর্মপুত্তুর, ইনি তিনি নন। আরে দূর গাদা, আমি বলছি আমাদের যুধিষ্ঠির, ঠিক কিনা? তাই বা বলি কি করে? তবে যুধিষ্ঠির বাবু খুব পান আর জর্দা খান। আমিও রাত্রিবেলায় যমদূতটার মুখ থেকে সেই জর্দার গন্ধ পেয়েছিলাম, তাই আর কি। তারপর তারপর মাঠের মধ্যে এনে লোকটা ছোড়া রেখে 2 হাতে আমার গলা টিপে শ্বাস বন্ধ করে মেরে ফেললো। তবে বেঁচে রইলি কি করে? কে বলল বেঁচে ছিলাম? সেই কখন থেকে মরে পড়ে আছি। তা সকালবেলা আপনার গান শুনে মরা দেহ জেগে উঠল, তাই ভাবলাম এমন যার গান তাকে একটা সাবাস জানিয়ে আসি। তা এসে দেখি আপনি স্বয়ং। উদ্ধববাবু গানের কথায় একটু গম্ভীর হলেন, বললেন, গানের কথাটা অত বলার দরকার নেই। গবা অবাক হয়ে বলে, বলেন কি? এমন উপকারী গান আমি জন্মে শুনিনি। আপনার গান শুনতে তেমন ভালো নয় বটে, মাথা ঘোরে, গা বমি বমি করে, ভিতরটা কেমন চমকে চমকে ওঠে, কিন্তু মরা শরীরেও প্রাণ ফিরিয়ে দিতে পারে। পারবে রাঘব ঘোষ এমন গান গাইতে? রাঘবের তা না, কেবল লোক ভোলানোর জন্য। এখনো সা লাগাতে পারল না ঠিক মতো। এ কথায় উদ্ধব খুশি হলেন, বললেন, গবা বলল, এ গান অবহেলার বস্তু নয়। কবরখানার কাছে বসে গাইলে কবর ফুঁড়ে অনেক মরা জ্যান্ত হয়ে উঠে আসবে। শ্মশানের কাছে বসে গাইলে অনেক মরা চিতা থেকে লাফ দিয়ে নেমে দৌড়দৌড়ি শুরু করবে। আহ, বাজে বকিস না তো। আমি ভাবছি কাকাতুয়াটার কথা, আর ও বাজে বকে যাচ্ছে। ওটাকে নিয়ে একটা চারদিকে একটা ষড়যন্ত্র চলছে, আমি বুঝতে পারছি। খোঁজ নিয়ে বের কর দেখি
যে কাকাতুয়াটা আসলে কার? পাখিটা মাঝে মাঝে টাকার কথা বলে, মনে হয় কোনো গুপ্ত টাকার খোঁজ জানে, কিন্তু স্পষ্ট করে বলে না। আমারও তাই মনে হয়, দেখবক্ষণ খোঁজ নিয়ে। ওইদিকে শেষ রাতে যখন গোটা সার্কাসের চত্বরটা ঘুমে অচেতন, তখন হঠাৎ নিঃশব্দে একটা ছায়ামূর্তি বাঘের খাঁচার আড়াল থেকে বেরিয়ে এলো। তার চেহারা বিশাল দশাশই, কিন্তু হাঁটা চলা বেড়ালের মতো ক্ষিপ্র এবং নিঃশব্দ। বুঝতেই পারছেন ছায়ামূর্তিটা কে। ছায়ামূর্তি সবচেয়ে কাছের ছোট্ট একটা তাঁবুর দরজার পর্দা তুলে ঢুকে যায়। তার হাতে খোলা রিভলভার এবং টর্চ। টর্চটা জেলে সে ঘুমন্ত লোক দুটোকে দেখে। না, এরা নয়। আবার ক্ষিপ্র ও নিঃশব্দ গতিতে বেরিয়ে আসে ছায়ামূর্তি, আর একটা তাঁবুতে ঢোকে। এখানে 4 জন লোক ঘুমিয়ে আছে। টর্চ জেলে ছায়ামূর্তি তাদেরও ভালো করে দেখে নেয়। না, এরাও নয়। ছায়ামূর্তি একের পর এক তাঁবুতে হানা দেয়, কিন্তু যে লোকটাকে দেখবে বলে আশা করছে তাকে কোথাও দেখতে পায় না। শেষ তাঁবুটা একটু দূরে, খুব ছোট্ট, চারদিকে কাঁটা তারের বেড়া, এমনকি ফটকটায় তালা লাগানো। ছায়ামূর্তি একটু দাঁড়ায়, তারপর চারদিকে চেয়ে দেখে নিয়ে টপ করে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে যায়। রিভলভারটা বাগিয়ে ধরে লোকটা খুব সতর্কতার সঙ্গে চারদিক দেখে নেয়। তারপর খুব সাবধানে পর্দাটা ফাঁক করে টর্চটা জ্বালে। অস্ফুট স্বরে সে বলে, আশ্চর্য, খুবই আশ্চর্য। আশ্চর্য হওয়ারই কথা, কারণ তাঁবুটার মধ্যে কিছুই নেই। এমনকি অন্যান্য তাঁবুর মতো একটা খাটিয়া পর্যন্ত নেই, মানুষ তো দূরের কথা। ছায়ামূর্তি টর্চটা জেলে চারদিক ঘুরে ঘুরে খুব ভালো করে দেখে। না, এই তাঁবুটা এখানে কেউ ব্যবহার করেনি। কিন্তু এই ফাঁকা তাঁবুটার জন্য এত সতর্কতা কেন? ছায়ামূর্তি চমকে উঠে স্থির হয়ে দাঁড়ালো। বাইরে একটা ঢিল পড়ার শব্দ হলো। না, বেশ বড় একটা ঢিল। ছায়ামূর্তি খুব সতর্কতার সঙ্গে দরজার কাছে আসে এবং বাইরে উঁকি মারে। চারদিকে আজ বেশ কুয়াশা আছে, ভীষণ ঠান্ডা। শেষ রাতের একটু জ্যোৎস্নায় চারদিক খুব আবছা দেখা যায়। ছায়ামূর্তি বেরিয়ে আসার জন্য বাইরে পা দিতেই ঘটনাটা ঘটল। পিছন থেকে হঠাৎ কে যেন বজ্রকঠোর হাতে পেঁচিয়ে ধরল তার গলা, তারপর হাঁটু দিয়ে কোমর ঠেসে ধরল। ছায়ামূর্তি নিজে প্রচণ্ড শক্তিশালী লোক, গায়ের জোরে তার জুড়ি নেই, সুতরাং সে এক ঝটকায় হাতের বাঁধনটা ঝেড়ে ফেলার চেষ্টা করল, কিন্তু পারল না। যে তাকে ধরেছে সে যে শুধু তার চেয়ে বেশি শক্তিশালী নয়, অনেক বেশি ক্ষিপ্র। এক হাতে ছায়ামূর্তির গলাটা ধরে রেখেই অন্য হাতে রিভলভার ধরার হাতটার ওপর একটা ক্যারাটে চপ বসালো। রিভলভারটা ছিটকে গেল হাত থেকে। ছায়ামূর্তি যন্ত্রণায় ওফ বলে আবার লোকটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করতে লাগলো, কিন্তু জোকের চেয়েও ছিনে লোকটার হাত আরো বজ্রবাদনে চেপে ধরল তাকে। ছায়ামূর্তি জ্ঞান হারিয়ে ফেলল। সামন্তমশায়ের তাঁবুতে কুন্দকুসুম চোখ মেললেন। তার জ্ঞান ফিরেছে। জ্ঞান বয়সে এর আগে আর কখনো কোনো অবস্থাতেই তিনি জ্ঞান হারাননি। অজ্ঞান হওয়ার অভিজ্ঞতা তার জীবনেই প্রথম। কারো সঙ্গে গায়ের জোরে হেরে যাওয়াও এই প্রথম। প্রবল শীতের মধ্যে একটা লোক তার মুখে অনবরত জলের ঝাপটা দিচ্ছিল। কুন্দকুসুম জলদগম্ভীর স্বরে তাকে বললেন, আর না। তারপর উঠে বসলেন। লোকটা বিনীতভাবে একটা গামছা এগিয়ে দিল। তিনি মুখ মুছতে মুছতে দেখলেন
সামনেই একটা ফোল্ডিং চেয়ারে সামন্তমশাই উদ্বিগ্ন মুখে বসে আছে। চোখে চোখ পড়তেই বললেন, এখন একটু ভালো বোধ করছেন তো? কুন্দকুসুম নিজের গলায় হাত বুলালেন। ব্যথা আছে, কোমরটাও যেন কুমির কামড়ে ধরে আছে, কবজিটাও বেশ কাবু, ঝিনঝিন করছে। কিন্তু সেই বলবান লোকটার রাক্ষসে আলিঙ্গনে তার এতক্ষণে মরে লাশ হয়ে যাওয়ারই কথা। বেঁচে যে আছেন সেই ঢের। গলদগম্ভীর গলাতে তিনি বললেন, বেশ ভালো বোধ করছি। এ যাত্রায় মরছি না। মরলে আপনার পোষা হারকিউলিসটির ফাঁসি হতো। সামন্তমশাই শশব্যস্তে বললেন, আগে একটু দুধ খান, গায়ে বল হোক, তারপর সব কথা। তার ইশারায় মুহূর্তের মধ্যে একটা আধসেরি গ্লাস ভর্তি ঈষদুষ্ণ দুধ এসে গেল। কুন্দকুসুম দুধটায় চুমুক দিয়ে বললেন, বাহ, বেশ দুধ। তা এ নিশ্চয়ই গরু মোষের দুধ নয়? কেন বলুন তো? আপনার হারকিউলিসটির গায়ে যা জোর, তাতে মনে হয় সে হাতির দুধ খায়, কিংবা বাঘের। আপনার সার্কাসে বাঘ আর হাতির তো অভাব নেই। সামন্ত বিনীতভাবে হাসে, তবে তার চাউনিতে উদ্বেগটা স্পষ্টই বোঝা যায়। কুন্দকুসুমের এই দুধটুকু খাওয়া দরকার ছিল। চো করে খেয়ে গ্লাস নামিয়ে রেখে বললেন, বিনা নোটিসে কাল রাতে আপনার তাঁবুতে হানা দেওয়া আমার উচিত হয়নি, এটা মানছি। আমার সার্চ ওয়ারেন্টও ছিল না। সামন্তমশাই গলা খাকারি দিয়ে বলে, আগে একটা নোটিশ দিয়ে এলে এই বিপদে পড়তে হতো না আপনাকে। অন্ধকারে আপনাকে চিনতে না পেরে চোর ছ্যাচর ভেবে আমাদের ওয়েট লিফটার ছেলেটা ওই কাণ্ডটা করে ফেলেছে। কুন্দকুসুম একটা শ্বাস ফেলে বললেন, ওর দোষ নেই। আমার আচরণটা চোরের মতোই হয়েছিল। আপনার পাহারাদাররা আমাকে ধরতে পারেনি, কিন্তু এই ছোকরা, কি নাম ছোকরার? আগে ভবতোষ, খুব ভালো ছেলে, ধার্মিক, মাঝরাতে উঠে নাম ধ্যান করে। কাল রাতেও তাই করছিল। হ্যাঁ, ভবতোষ। তা এই ভবতোষ তো দিব্যি ক্যারাটেও জানে। যা একখানা ঝেড়েছিল আমার কবজিতে। ভালো কথা। পিস্তলটা আছে তো? সামন্ত মাথা নেড়ে বলে, আছে আছে, চিন্তা করবেন না। কুন্দকুসুম বলেন, আপনি নিশ্চয়ই ভাবছেন আমার এই আচরণের অর্থ কি। বলতে বাধা নেই, সেদিন সেই সাপের খেলা দেখে আমি খুব অবাক হয়েছি। কোনো মানুষের অত অ্যাজিলিটি থাকতে পারে তা আমি জানতাম না। কিন্তু মনে হয়েছিল মাস্টার লক্ষিন্দরের আসল নাম মাস্টার লক্ষিন্দর নয়। মুখোশের আড়ালে লোকটি কে সেটা জানাই আমার উদ্দেশ্য ছিল। সামন্তর চোখে উদ্বেগটা বাড়ল। সে বলল, আগে সে আর বেশি কথা কি, হুকুম করলেই তাকে আপনার সামনে হাজির করাতাম। খামোখা এত কষ্ট করতে গেলেন। কুন্দকুসুমের আচরণটা যে অদ্ভুত ঠেকেছে লোকের চোখে তা তিনি জানেন, কিন্তু তার জন্য লজ্জা পেলেন না। লজ্জা পাওয়ার অভ্যেস তার নেই। তিনি গম্ভীর হয়ে বললেন, পুলিশের কাজ একটু অন্যরকম হয়। সবসময় সোজা পথে চললে আমাদের চলে না। ঠিক আছে, লক্ষিন্দরকে একবার ডাকুন তো। আবার সামন্তর ইঙ্গিতে একজন বেরিয়ে এলো। মিনিট খানেকের মধ্যেই বেশ ছমছমে চেহারার এক ছোকরা তাঁবুতে ঢুকে কুন্দকুসুমকে নমস্কার করে দাঁড়ায়। কুন্দকুসুম চোখ দিয়ে লোকটাকে মেপে নিচ্ছিলেন। লোকটা অবিকল লক্ষিন্দরের মাপেই বটে, সন্দেহ নেই, কিন্তু কুন্দকুসুমের চোখকে ফাঁকি দেওয়াটা মুশকিল। বাঁ হাতের কোড়ে আঙুলটা আসল লক্ষিন্দরের একটু বেশি মাত্রায় ছোট ছিল। তিনি একটু বিস্ময়ের গলায় বললেন, এই কি সেই? আজ্ঞে, দলছুট হয়ে গেছিল।
ওর ঠাকুরমার খুব অসুখ, তাকে দেখতে দেশের বাড়িতে যাওয়ায় এখানে প্রথম খেলা দেখাতে পারেনি, সদ্য ফিরেছে। বলে কুন্দকুসুম ছেলেটার দিকে চেয়ে বললেন, তোমার নাম কি? আগে লক্ষিন্দর, লক্ষিন্দর কর্মকার। আচ্ছা, তুমি এখন যেতে পারো। কুন্দকুসুম যে সন্তুষ্ট হননি তার টের পেল সামন্ত। মুখে উদ্বেগটা বাড়ল। বলল, লুচি ভাজা হচ্ছে, একটু বসে যান দারোগাবাবু। না, কাজ আছে, বলে কুন্দকুসুম উঠলেন। বাড়িতে ফিরে সেদিন কুন্দকুসুম তার দুই ছেলে আন্দামান নিকোবরকে খুব পেটালেন, পড়ার টেবিলে বসে কাটাকুটি খেলছিল বলে। আসলে সেটা কারণ নয়, খুব রেগে গেলে কুন্দকুসুমের রাগ পড়ে একবার কাউকে ধরে বেধড়ক পেটালে। বাসায় এসে তিনি আর কাঠিকে ডেকে পাঠালেন। সুরঙ্গে চেহারা ধূর্ত লোকটা এসে দাঁড়ালে জিজ্ঞেস করলেন, তোর খবর ঠিক তো? আগে একদম পাকা। সামন্ত কিন্তু অন্য এক ছোকরাকে দেখালো। সামন্ত খুনিটাকে আড়াল করছে। আচ্ছা যা, চোখ কান খোলা রাখিস। অন্যদিকে যুধিষ্ঠির রায় সকালবেলায় যথারীতি পড়াতে এসেছেন। নিপাট ভালো মানুষ, সাদা ধুতি আর সাদা শার্ট পরেন, অল্প বয়সী, চোখে মুখে লেখাপড়া এবং বুদ্ধির ছাপ আছে, তবে দোষের মধ্যে জর্দা দেওয়া পান খান। উদ্ধববাবু তককে তককে ছিলেন। কাছারি ঘরে মক্কেলদের ভিড় ছিল খুবই, তবু এক ফাঁকে এসে ছেলেদের পড়ার ঘরে হানা দিলেন। উদ্ধববাবু কোন রকম নেশা পছন্দ করেন না, তিনি নিজে সুপুরিটা পর্যন্ত খান না। বাচ্চাদের পড়ার ঘর জর্দার গন্ধে মমা করছে দেখে তিনি একটু নাক কোচকালেন। গন্ধটা খারাপ নয়, বরং বেশ ভালো দামি আতরের গন্ধই। কিন্তু বাচ্চাদের শিক্ষকরা যদি নেশা টেশা করেন তাহলে শিশু মস্তিষ্কে তার প্রভাব পড়তে পারে। তাই উদ্ধববাবু গলা খাকারি দিয়ে ঢুকলেন। যুধিষ্ঠির খুব নিবিষ্ট মনে রামুকে অঙ্ক করাচ্ছিলেন। শব্দ শুনে শশব্যস্ত উঠে দাঁড়ালেন। বললেন, কিছু বলবেন? উদ্ধববাবু ছেলেবেলা থেকে শিক্ষকদের সম্মান করতে শিখেছেন। তার মতে দেশের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ হলেন শিক্ষকেরা। রাষ্ট্রের উচিত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির চেয়ে শিক্ষকদের বেশি সম্মান দেওয়া, নইলে শিক্ষকের ওপর ছাত্রদের শ্রদ্ধা আসে না, আর শ্রদ্ধা ছাড়া জ্ঞান আসবে কি করে? তাই উদ্ধববাবু খুব বিনীতভাবে হাত জোর করে যুধিষ্ঠিরকে বললেন, আগে কথা সামান্যই, আপনার ব্যস্ত হওয়ার কিছু নেই, বসুন। যুধিষ্ঠির বসলেন, কিন্তু উদ্ধববাবু কথাটা কিভাবে শুরু করবেন তা বুঝতে পারছিলেন না। তিনি উকিল মানুষ, পাজি বদমাস খুনে দেখে দেখে তার চোখ পেকে গেছে। সেই অভিজ্ঞ চোখে যুধিষ্ঠিরের মধ্যে কোনো খুনির লক্ষণ দেখলেন না। উদ্ধববাবু আমতা আমতা করে বললেন, আপনার পান খাবার অভ্যাস আছে দেখছি। আগে তা আছে, পান খেলে আমার কনসেন্ট্রেশনটা ভালো হয়। তা ভালোই। বলছিলাম কি, আপনার কি রাত্রিবেলায় পান জর্দা খাওয়ার অভ্যাস আছে? যুধিষ্ঠির একটু অবাক হয়ে বলেন, আগে না, সারাদিনে এই সকালবেলায় একটা, ব্যাস। উদ্ধব মাথা চুলকে বললেন, গবাটা যে কি সব আবল তাবল বকে তার ঠিক নেই। গবাকে? ওই একটা পাগল আছে, এ বাড়িতেই থাকে। যুধিষ্ঠির মাথা নেড়ে বলেন, গবা পাগলা? ও, তার কথা তো শুনেছি, সবই শুনেছি। লোকে বলে লোকটা নাকি ছদ্মবেশী বৈজ্ঞানিক। তার সঙ্গে একবার দেখা করার খুব ইচ্ছে আমার। উদ্ধববাবু দুম করে জিজ্ঞেস করলেন, আমাদের বাড়িতে একটা কাকাতুয়া আছে, তা কি আপনি জানেন? যুধিষ্ঠির আরও একটু অবাক হয়ে বললেন, জানি বই কি, রামুর মুখে শুনেছিলাম আপনাদের কাকাতুয়াটা নাকি গুপ্তধনের কথা বলে। উদ্ধববাবু একটু রাগত চোখে রামুর দিকে তাকিয়ে নিলেন। তারপর যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন,
কাল রাতে আপনার ভালো ঘুম হয়েছিল তো? উদ্ধববাবুর ছেলেমেয়েরাও পড়া ভুলে বাবার দিকে চেয়েছিল। এবার তারা নিজেদের মধ্যে তাকাতাকি করতে লাগলো। যুধিষ্ঠিরও খুব অস্বস্তি বোধ করছেন। পান, কাকাতুয়া ঘুম এবং অসংলগ্ন কথাবার্তা শুনে তারা সবাই অবাক। উদ্ধববাবু বুঝতে পারছেন, আদালতে দাঁড়িয়ে যত ভালো সাওয়ালই করুন না কেন, আজ ছেলে মেয়েদের সামনে তাদের মাস্টারমশাইয়ের সঙ্গে সওয়াল জবাব করতে গিয়ে তিনি নিতান্ত আহাম্মক বা পাগল বলে প্রমাণ হচ্ছেন। যুধিষ্ঠির অবাক হলেও কথায় তা প্রকাশ করলেন না। বিনীতভাবেই বললেন, আগে আমার বরাবরই ভালো ঘুম হয়, কাল রাতেও মরার মতো ঘুমিয়েছি। বেশ বেশ বলে উদ্ধববাবু তাড়াতাড়ি সরে পড়লেন। গবাটাকে হাতের কাছে পেলে মাথায় কষে একটা গাঁটটা লাগাতেন, কিন্তু গবা তো আর হাতের কাছে ছিল না। এইখানেই ইতি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের হারানো কাকাতুয়া গল্পটির খণ্ড 2। আগামী সপ্তাহে নিয়ে আসব এই গল্পের খণ্ড 3। নমস্কার।